দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তারেক আহমেদ। ফের সক্রিয় বডি কন্ট্রাক্ট সিন্ডিকেট, যে ভুলে আটকে যায় মানব পাচার। নদী গর্ভে বিলীন হচ্ছে মসজিদ, বসত ভিটা, যমুনার তীব্র ভাঙনে দিশেহারা মানুষ। মধ্যরাতে ফেসবুক স্ট্যাটাসে যুবদল সভাপতির বার্তা। যে গ্রামে কখনো যায়নি পুলিশ, আছে শতভাগ শিক্ষিত মানুষ। এক চালান ধরা পড়লে পার পায় 10টি। স্বর্ণ চোরা চালানের গডফাদারদের ছুঁতে পারে না কেউ। স্বামী মরণ ব্যাধির মুখে দাঁড়িয়ে থাকলেও হার মানেনি দীপার প্রেম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মাত্র একটি গোপন কোড বলতে না পারায় ভেস্তে যায় সেই ৭৬ জনকে পাচারের পরিকল্পনা। বিমানবন্দর সংশ্লিষ্টরা জানান, বোর্ডিং গেটে কোডের গরমিল হওয়ায় প্রথমে ৫ যাত্রীকে আটকে দেওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে একই সিন্ডিকেটের আরও ১০ জন তড়িঘড়ি করে বিমানবন্দর ছেড়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু গোয়েন্দা জালে তারাও আটকা পড়েন। এদিকে চেক ইন কাউন্টারে অপেক্ষমান বাকি ৬১ যাত্রীও বোর্ডিং পাস না নিয়েই একে একে সরে পড়েন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG387 ফ্লাইটে তাদের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী বডি কন্ট্রাক্ট নামে পরিচিত একটি সংঘবদ্ধ মানব পাচার চক্র অর্থের বিনিময়ে জাল বা ত্রুটিপূর্ণ কাগজপত্রধারী ব্যক্তিদের বিমানবন্দরের বিভিন্ন নিরাপত্তা ও ইমিগ্রেশন ধাপ পার করিয়ে বিদেশে পাঠানোর চেষ্টা করে। এ কাজে বিমানবন্দরের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী এবং বাইরের দালাল চক্র জড়িত। সাম্প্রতিক কয়েকটি গোয়েন্দা তদন্তেও এমন একটি চক্রের অস্তিত্ব এবং বিমানবন্দরের ভেতরের কয়েকজনের সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। গোয়েন্দা সূত্রের দাবি, উত্তরা, সিলেট, চশমা, ৮১, নদী, শাপলা ও বিমান এ ধরনের গোপন কোড ব্যবহার করে দালাল চক্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নির্দিষ্ট কাউন্টারে যাত্রী পাঠানো হয়। এরপর তাদের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স এবং এক্সিট গেট পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। বিমানবন্দরের নির্বাহী পরিচালক SM রাগিব সামাদ দৈনিকটিকে বলেন, ঘটনাটি তারা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন। বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জড়িতদের শনাক্ত এবং পুরো নেটওয়ার্ক উদ্ঘাটনে কাজ করছেন। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। এভাবেই নদীগর্ভে বিলীন হচ্ছে বসত বাড়ি, মসজিদ। চোখের সামনে তলিয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে গড়ে তোলা মাথা গোজার শেষ আশ্রয়টুকু। আমার কিচ্ছু না, আমার নদী ভাঙ্গা মানুষ, আমরা ৪-৫ ভাঙ্গা দিয়ে আমরা অপরাধ। ঘর বাড়ি টাইনে টুইনে কত টাকা পয়সা লাগছে, সালবাল হয়ে চরে থাকবে না। যমুনার প্রতিটি ঢেউ যেন এক একটি পরিবারের স্বপ্ন আর ভবিষ্যৎকে টেনে নিয়ে যাচ্ছে এক অনিশ্চিত অন্ধকারে। কিন্তু এই ধ্বংসযজ্ঞের পেছনে কি শুধুই প্রকৃতির খেয়াল? স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের চরম অবহেলা, নিম্নমানের কাজ আর এক শ্রেণীর অসাধু চক্রের অবৈধ বালু উত্তোলনের কারণেই বদলে গেছে যমুনার গতিপথ। আর তার খেসারত দিতে হচ্ছে টাঙ্গাইলের ৫টি উপজেলার লাখো মানুষকে। যে কাজের কথা দুরুক্ত, আজ কয়েকটা বছর ধরে আমরা এই নদী ভাঙা এলাকায় ভুগতেছি। নিজের ঘর বাড়ি ভাড়ায় অনেক বিলীন হয়ে গেছে। আমরা সরকারের কাছে এই আবেদন যে আমরা এই নদী ভাঙা স্থায়ী বেড়িবাদটা চাই, কাজের মতো কাজ চাই। কাজ ২ বস্তা ফালায়, ৫ বস্তা ফালায় না। চৈত মাসে নদীটা পানি শুকনা থাকলে এই নদী তো আর ভাঙতো না। টাঙ্গাইল সদর উপজেলার শাহজানি, মাকড়কল ও চরপৌলি এলাকায় প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, মসজিদ ও ফসলি জমি। শুধু সদর নয়, ভুয়াপুরের নলিন বাজার, কালীহাতির দশকিয়া, নগরপুরের সেলিমাবাদ আর গোপালপুরের আলমনগর সবখানেই এখন একই হাহাকার। ঘরবাড়ি হারিয়ে অসংখ্য পরিবার এখন খোলা আকাশের নিচে তীব্র অনাহার, অর্ধাহারে মানবেতর জীবন কাটাচ্ছে। দুর্গতদের দাবি, সাময়িক ত্রাণ নয়, তাদের বাঁচানোর জন্য দেওয়া হোক স্থায়ী বাঁধ। আমি 2 বার নদীতে ভাঙ্গে গেছি, আমার এখানে নাই বলতে কিছুই নাই। আমরা খাদ্য চাই না, কোনো রিলিফও চাই না, আমরা চাই শুধু বেড়িবাঁধ। অবশ্য ভাঙ্গন রোধে ইতোমধ্যেই বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মসূচি হাতে নিয়েছে বলে দাবি করেছেন টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঈনুদ্দিন। বর্ষা মৌসুমে আমরা টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড
আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক বিভিন্ন স্থানে জরুরি আপৎকালীন কাজ বাস্তবায়ন করে ভাঙন কবলিত এলাকাগুলো রক্ষা করতেছি। প্রায় আমরা 20টি পয়েন্টে ইতিমধ্যে আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে আমরা কাজ বাস্তবায়ন শুরু করেছি। তবে আশ্বাস কিংবা সাময়িক ত্রাণ নদীপাড়ের এই কান্নার স্থায়ী সমাধান নয়। ভিটেমাটি আর জীবন জীবিকা বাঁচাতে এখন প্রয়োজন দ্রুত ও টেকসই নদী রক্ষা প্রকল্প। তবেই রক্ষা পাবে যমুনা পাড়ের লাখো মানুষের জীবন আর বেঁচে থাকবে তাদের স্বপ্ন। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। স্ট্যাটাসে তিনি রোববার বিকেলে যুবদলের জরুরি সভায় দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সঙ্গে তার তর্ক বিতর্কের খবরের বিষয়ে প্রতিক্রিয়া জানান। যুবদল সভাপতি তার স্ট্যাটাসে বলেন, গণতান্ত্রিক সংগঠনে তর্ক বিতর্ক ও মতের ভিন্নতা স্বাভাবিক বিষয়, তবে এ নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে কোনো বিরোধ সৃষ্টি হয়নি। তিনি বলেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সঙ্গে তার 3 দশকেরও বেশি সুসম্পর্ক রয়েছে। হট্টগোলের বিষয়ে তিনি জানান, জরুরি সভায় বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনার ফলে সভা দীর্ঘায়িত হওয়ায় সবার সম্মতিতে সভা মুলতবি করে সোমবার বিকেল 5টায় পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে কোনো ধরনের সমস্যা হয়নি। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সত্য নয় বলেও দাবি করেন তিনি। 200 বছরেও কখনো কোনো মামলার জন্য থানায় যাননি এই গ্রামের বাসিন্দারা। বর্তমান সময়ে মামলা মোকদ্দমা, থানা পুলিশ আর আদালতের চক্কর কাটতে কাটতে যেখানে সাধারণ মানুষের জীবন ও পকেট দুটোই ফাঁকা হয়ে যায়, সেখানে বাংলাদেশের বুকেই রয়েছে এমন এক অবিশ্বাস্য জনপদ, যার কোনো নাগরিক গত 200 বছরে কখনো কোনো মামলার জন্য পুলিশের দ্বারস্থ হননি। এমনকি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই এলাকার কোনো বিরোধের কথা শুনতেই হয়নি থানা বা আদালতকে। ক্ষমতার জোর কিংবা হানাহানি নয়, এক অদ্ভুত সুশাসন আর সামাজিক শৃঙ্খলে বাঁধা এই জনপদ। এই গ্রামে হলো শতভাগ শিক্ষিত, ম্যাট্রিক পাস করা বাধ্যতামূলক, আপনি এসএসসি পাস করা। সামাজিক উন্নয়ন পরিষদ থেকে এটা মেনটেন করা হয় এবং কোনো অসামাজিক কার্যকলাপে কেউ লিপ্ত থাকলে তাহলে এখান থেকে তারা সুন্দরভাবে একটা সামাজিকভাবে ব্যবস্থা নেয়। আইন আদালতকে বুড়ো আঙুল দেখিয়ে নয়, বরং নিজস্ব গণতান্ত্রিক শাসন ও বিচার ব্যবস্থার এক অনন্য নজির গড়ে তুলেছে নাটোরের সিংড়া উপজেলার প্রত্যন্ত গ্রাম হুলহুলিয়া। 5,500 জনসংখ্যার এই গ্রামে রয়েছে নিজস্ব একটি লিখিত সংবিধান। সেই সংবিধান অনুযায়ী স্থানীয়ভাবে নির্বাচিত 23 সদস্যের একটি বিশেষ কমিটি গ্রামের নিম্ন ও উচ্চ আদালতের মাধ্যমে যে কোনো সামাজিক বা পারিবারিক বিরোধের তাৎক্ষণিক নিষ্পত্তি করেন। 1935 সাল থেকে হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই বিচার কাজ ও গ্রামোন্নয়নের সব কার্যক্রম পরিচালনা করে আসছে। আমাদের হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ 1940 সাল থেকে এটা আমাদের সামাজিকতাভাবে চলে আসছে। আমরা এই সামাজিক উন্নয়ন পরিষদ 23 সদস্য বিশিষ্ট নির্বাচনের মাধ্যমে আমরা গঠন করে থাকি। এটা আমাদের বিচার বিভাগ 11টি পাড়া আছে, আমাদের 11টি পাড়া নিয়েই আমরা বিচার বিভাগ করে থাকি। আর প্রত্যেকটা পাড়ায় আমাদের ছোট পরিসরে আমাদের বিচার বিভাগ করা আছে। সেটা ছোট আকারে যদি ছোটখাটো কোনো সমস্যা বেঁধে থাকে সেইখানে ওরা মৌখিক বা লিখিত দিলে তারা ওইটা বিচার করে দেয়। মোট 11টি পাড়া নিয়ে গঠিত এই গ্রামের রয়েছে ক্যাপিটাল সিটিও। 11টি গ্রামের মধ্যে চকপাড়াকে ধরা হয় এই এলাকার ক্যাপিটাল সিটি। বর্তমানে দেশের প্রথম ডিজিটাল গ্রাম হিসেবে পরিচিত হুলহুলিয়া কেবল বিরোধ মুক্তই নয়, এটি এখন শতভাগ নিরক্ষর মুক্ত এক এলাকা। এই গ্রামে প্রতিটি নাগরিকের জন্য ন্যূনতম এসএসসি পাস করা বাধ্যতামূলক। শতভাগ স্যানিটেশন নিশ্চিতের পাশাপাশি পুরো এলাকাটি এখন সম্পূর্ণ বাল্যবিয়ে ও যৌতুক মুক্ত। নিজস্ব সংবিধান আর স্থানীয় আদালতের ওপর পুরো গ্রামবাসীর অগাধ আস্থার কারণে হুলহুলিয়ায় আজ পর্যন্ত কোনো বড় ধরনের হানাহানি বা সংঘাতের সৃষ্টি হয়নি। আমাদের পূর্বপুরুষের কাছ থেকেও শুনছি এই গ্রামে কখনো কোনো পুলিশ আসেনি, আজও পুলিশ আসে না, আমাদের কোর্টের আশ্রয়ে যেতে হয় না, আমাদের গ্রাম থেকেই এটা ফায়সালা দিয়ে দেয়। আমরা আমাদের গ্রামের প্রতি শ্রদ্ধার সহিত আমরা এই জন্য সম্প্রীতির সহিত আমরা বাস করতে পারি। পারস্পরিক সৌহার্দ্য আর নিজস্ব সুশাসনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হুলহুলিয়া গ্রামটির জনগণের এখন একটাই চাওয়া, তাদের এই টেকসই মডেলটি যেন শুধু নাটোর বা সিংড়াতেই সীমাবদ্ধ না থাকে,
দেশের অন্যান্য প্রান্তেও যেন হুলহুলিয়ার মতো এমন বিরোধমুক্ত, শিক্ষিত ও আদর্শ সমাজ গড়ে ওঠে। নিজস্ব ঐতিহ্য ধরে রেখে এই অনুকরণীয় সুশাসনকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আরও আধুনিক ও অনুকরণীয় রোল মডেল হিসেবে টিকিয়ে রাখাই এখন হুলহুলিয়াবাসীর মূল লক্ষ্য। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। একের পর এক স্বর্ণ চোরাচালানের নজিরবিহীন ঘটনা ঘটেই চলেছে বাংলাদেশে। মাঝে মধ্যে এর সাধারণ বাহকরা গ্রেপ্তার হলেও এ কারবারের মূল হোতা বা গডফাদাররা আড়ালে থেকেই একে প্রায় শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের কারণে কোনো একটি চালান ধরা পড়লেও নেপথ্যের নায়করা পেছন থেকে আরও 10টি চালান ঠিকই ঢুকিয়ে দিচ্ছেন বিনা বাধায়। দৈনিক কালের কণ্ঠের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। ঢাকা কাস্টমস হাউসের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, 2021 সাল থেকে চলতি বছরের এ পর্যন্ত 6 বছরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্ধার হয়েছে প্রায় 1902 কেজি স্বর্ণ, যার বিপরীতে মামলা হয়েছে 345টি। কিন্তু স্বর্ণ উদ্ধারের ঘটনায় যেখানে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা হওয়ার কথা, সেখানে কোনো এক অজ্ঞাত কারণে মামলা হচ্ছে 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে। আর এ কারণেই এসব মামলায় চোরাচালানকৃত স্বর্ণের উৎস খুঁজে বের করা কিংবা বিদেশে থাকা সম্পৃক্ত অপরাধীদের আইনের আওতায় আনা প্রায় অসম্ভব। দুর্বল আইনে মামলা করার কারণে একটিরও দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি, বরং এসব মামলার তদন্ত ও বিচার কার্যক্রমের দীর্ঘসূত্রতার সুযোগে বেশিরভাগ আসামি সহজেই মুক্তি পাচ্ছেন জামিনে। আর গডফাদাররাও সামনে আসেননি, ফলে থামছে না স্বর্ণ চোরাচালানের এমন বেপরোয়া সিন্ডিকেট। বিশেষজ্ঞরা বলছেন, তদন্তকারী কর্মকর্তারা চাইলে স্বর্ণ চোরাচালানের মামলাগুলো মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এনে তদন্ত করা সম্ভব। এর মাধ্যমে এই অপরাধের সঙ্গে জড়িত ক্যারিয়ার থেকে স্বর্ণ ইনপুটকারী প্রতিটি চক্রকে আইনের আওতায় আনতে কাজ করতে হবে এবং সাপ্লায়ারকে ধরতে হবে। সাপ্লায়ারকে ধরতে না পারলে এই চোরাচালান বন্ধ করা সম্ভব নয়। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট। এমনও তো প্রেম হয় চোখের জলে কথা কয়। স্বার্থের টানে যখন মুহূর্তেই ভেঙে যায় চেনা সংসার, তখন 4 কেজি ওজনের এক মরণব্যাধি টিউমারও নষ্ট করতে পারেনি এক তরুণীর ভালোবাসার দেয়াল। সমাজের রক্তচক্ষু, থানা পুলিশ আর পরিবারের তীব্র বিরোধিতা উপেক্ষা করে 2011 সালে পঙ্গু সজীবের এই হাতটি শক্ত করে আঁকড়ে ধরেছিলেন কলেজ পড়ুয়া দীপা। দীর্ঘ 15 বছর ধরে এক হাতে সামলাচ্ছেন পঙ্গু স্বামীর সংসার, যা বর্তমান যুগে যেন এক জীবন্ত রূপকথা। বর্তমান সময়ের দৃষ্টান্ত অনুযায়ী আমার এই ভাবি যথেষ্ট পরিমাণ ভালো। ওনারা ভালোবেসে বিয়ে করছে, অসুস্থতা অবস্থায় আমার এই ভাবি ভালোবেসে আমার ভাইকে বিয়ে করছে। বিয়ে করার পর থেকে আমার এই ভাবি যতটুকু আমার ভাইয়ের জন্য করতেছে, এতটুকু অন্য ফ্যামিলির মেয়ে হলে বা অন্য কোনো মেয়ে হলে থাকতো না। আমরাও থাকে মাঝে মাঝে বলি, তারপরেও যায় না। স্বামী লিয়াই পুরা আছে, স্বামী সন্তান লিয়াই পুরা আছে না। এখানে এরকম ভালোবাসা আমার আশপাশ এলাকার মধ্যে এখনো পাওয়া যায়নি যে এরকম ধৈর্য ধরে কোনো মহিলা থাকে বা আছে, এরকম নজরে তো আমার আসেনি। জানা যায় 2011 সালে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী দীপা যখন ভালোবেসে সজীবকে বিয়ের সিদ্ধান্ত নেন, তখন সজীবের পায়ে বাসা বেঁধেছে 4 কেজি ওজনের এক বিশাল টিউমার। 2005 সালে স্কুল ক্রিকেট খেলতে গিয়ে হিপ জয়েন্ট ভেঙে যাওয়ার পর 2008 সালে সজীবের শরীরে ধরা পড়ে এই মরণ ব্যাধি। উনি আমাকে অনেক ভালোবাসে, তাই হয়তো বা ভালোবাসার টানে আর আমাকে ফেলে যাবে না, এই কারণে তিনি আমার কাছে রয়ে গেছেন। আমার এরকম পরিস্থিতি, তুমি যদি আমার কাছ থেকে চলে যেতে চাও চলে যাও, কিন্তু না, উনি এইরকমভাবে কোনোদিন এই রিয়াক্ট করেনি যে আমাকে ফেলে থেছে চলে যাবে। পরিবারের তীব্র বিরোধিতা, থানা পুলিশ কিংবা সমাজের সালিশ বৈঠক কোনো কিছুই সজীবের পাশ থেকে নড়াতে পারেনি দীপাকে। সব বাধা উপেক্ষা করে পঙ্গু সজীবের হাতটি শক্ত করে আঁকড়ে ধরেছিলেন তিনি, যা এখনো অটুট। আমার স্বামী অসুস্থ, আমি নিজে জেনেই বিয়ে হয়েছি, নিজের ইচ্ছা মতোই। 100-এর ভিতর 80% চলে গেছে। সে এখন খুব অসুস্থ, অসহায়ভাবে জীবনযাপন ধারণ করতেছে। আমি এমন অসহায় এক ওয়াইফ, আমি দুই চোখের
পানি ছাড়া আর আল্লাহর কাছে আমার দুহাত তুলে বলা ছাড়া, দোয়া করা ছাড়ার মতো আর কিছুই নেই তাকে দেওয়ার মতো। নওগাঁ সদরের বোয়ালিয়া উত্তরপাড়ার এই দম্পতির সুখের সংসারে 2023 সালে নতুন করে হানা দেওয়া সেই রাক্ষসে টিউমারের চিকিৎসায় শেষ সম্বল অটোরিকশা বিক্রি করে আজ তারা সম্পূর্ণ নিঃস্ব। চিকিৎসকেরা জানিয়েছেন সজীবকে বাঁচাতে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 14 থেকে 15 লাখ টাকা, যা এই অসহায় পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব। সে নির্দিষ্ট সমাজসেবা অফিসে একটা আবেদন করলে পরে তাহলে প্রতিবন্ধী হিসাবে একটা সনদপত্র পেলে তখন আমরা প্রতিবন্ধী ভাতা দিতে পারবো, এবং প্রতিবন্ধী ভাতার আবেদন সারা বছরই করা যায় যে কোনো সময়। জেলা সমাজসেবা অধিদপ্তরের সরকারি সহায়তার আশ্বাস পেলেও সজীবের প্রাণ বাঁচাতে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন সমাজের বিত্তবানদের মানবিক হাত। অর্থের অভাবে এই নিঃস্বার্থ ভালোবাসার গল্পটি যেন অকালেই ঝরে না যায়, সকলের এখন এই একটাই চাওয়া। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।